দেব না। আরে পয়সাও তোকে দেব না শালি চুমকি। তুই শালি মানে জল দিয়েছিস, তাই আমার নেশাটা ফিকে হয়ে গেছে। এবার একটা গান গেয়ে শালা নেশাটাকে একটু জমিয়ে নি। दो घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। अरे 2 घुट मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। बल मारे बल আপনি কি জানেন যে কি অর্পণ বাবু আপনি কে কে তুমি সখী? এই অসময়ে এসে প্রেম নিবেদন করছো, কি নাম তোমার? অর্পণ বাবু, মাতলামের একটা সীমা থাকা উচিত। আমাকে? আরে দারোগা বাবু আপনি? নমস্কার নমস্কার দারোগা বাবু। অর্পণ বাবু, আপনার বাবা বীরস্ত মিত্র একজন সুনামধন্য ব্যক্তি, আর আপনি একজন প্রখ্যাত ব্যবসায়ীর পার্টনার। সে আপনি কিনা ছি 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 ছি। এবারের মতো মাফ করে দিন স্যার, আমি প্রতিজ্ঞা করছি আর কোন দিন কোন সারা এই চুমকির ডাকে সাড়া দেয়। প্রতিজ্ঞা করতে হবে না, বংশের মান মর্যাদা বজায় রাখতে মুখটাকে একটু ভদ্র করুন। জয় শ্রীরাম। বাঘে প্ল্যান দিচ্ছেন দারোগা বাবু, হুসরাকে আপনি জিন্দগি ভোর বাগে আনতে পারবেন না। কেন পারবেন না কাকা বাবু? আমি তো প্রতিজ্ঞা করছি যে মদ আমি আর খাবই না। তুই সালার কোটা মুখটা তুই নিজে জানিস না, তার ওই রাস্তার উপরে মাতলামু না করে ভাগে আসে। তাই যাচ্ছি, কিন্তু অপমান করবেন না কাকা বাবু। তাহলে তোর বহিজ্ঞান আছে দেখছি। নিশ্চয় আছে। উত্তমদা বলে এই মদ খেলে নাকি লিভার নষ্ট হয়, কিন্তু মেয়ে মানুষ তো চরিত্রটাই নষ্ট করে দেয়। তাই মাতাল বটে, লেকিন বেতার নই কাকা বাবু, নলে এত বড় একটা কারবার। তুই চালাচ্ছিস কেমন বেটা পেচি মাতাল? যেটু সম্মান এখন আছে লেকর বাড়ি যা, বাবার সম্মানে কালি দিস না। ঠিক আছে কাকা বাবু, আজ চলে যাচ্ছি। তো ভাই আমি আর অফিসে যাব না, একেবারে কাল দেখা হবে। দেখ মুঝে ভি পিলা দে শরাবি। বাই 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 বাই। जय सियाराम। আপনি कुछ मायने लेবেন না দারোগা বাবু, হুসলা के लिए हमारे কারবারের মান সম্মান বিলকুল একেবারে চলে গেল। তাহলে আপনার কারবারকে পার্টনার হিসেবে রেখেছেন কেন? বিদায় করে দেন। পারি না দারোগা বাবু, পারি না। ওর পিতাজি ব্রিসর का मित्र আমার পুরনো দোস্ত আছে, তাই ও ভি আমার লড়কা মাফিক আছে। জিঙ্গু সিং জি, এভাবে তো চিরকাল চলতে পারে না। ও যা করছো আমি বুঝতে পারছি তাতে আপনার বহুত অসুবিধা হচ্ছে, और আমারও भी তাই। তব বেসর का दोस्ती के लिए আমি আপনার কাছে ওর হয়ে মাফি মাগছি। মাফ চাইতে হবে না সিংজি, যতদিন আপনার মতো মানুষের ছত্রছায়া আছে ততদিন আপনার কথা ভেবে ওকে আমি মাফ করে যাব। তবু আপনার সুনামের কথা ভেবে এ কথা বললাম। চলি, নমস্কার। জয় সিয়ারাম। এখন হবে কি করবে? হরপন আমার কোনো উপকারে লাগবে না, তাই খবর নিকলিয়ে दूसरा लड़का हमारे ढूंढते हमें। भीरू दुर्बल मातल फुसकल हमार बिल्कुल चलबे ना। हमें चाই একটো রানা প্রতাপ, একটো শিবাজি, ওই শয়তানের লোক অবর্তনে গিয়ে একটো লৌহ পর্বত মাটি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভালো কথা, কিন্তু আমি যে দিনকে দিন গরু হয়ে যাচ্ছি, लेकिन क्यों? সংসারের জ্বালা আমি আর বইতে পারছি না বাবু। আমার সমস্যা। ফালতু বাত ছড়িয়ে বল, তুই সারা এখানে কেন? ওইখানেই তো সমস্যা। ওই যে দেখতে পাচ্ছেন রামসির হোম, ওখানেই আমার বউ
লড়কা না লড়কি হয়েছে? আজকে বাবু এখনো কিছু হয়নি, তবে হব হব কোথায়। তাহলে তুই শালা এখানে এলি কেন? আজকে বাবু কিছু টাকা। কেন? নার্সিং হোম চাই, সব তো হাম দেবো বলেছে। আজকে বাবু সেজন্য নয়, আমার বউ না, তো আমার বউ না কাসুন্দি খেতে চেয়েছে। কাসুম দে বহি টাইম পার। আজকে বাবু ছেলে হতে দেরি হচ্ছে, তো সময় যেন আর কাটে না। তাই বউ বললে তোফা একটু কাসুন্দি কিনে নিয়ে এসো না। ले 100 रुपया, अभी तक नर्सिंग होम पर जा। যাচ্ছি বাবু, আর কি আমি এখানে থাকি? এই টাকাটা না পেলে বউটা ওই নার্সিং রুমে লোকেদের ডেকে ডেকে কি বলছে জানেন? ও ডক্টর বাবু গো, ও পঞ্চায়েতের বাবু গো, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। ও পঞ্চায়েতের বাবু গো, ও ডক্টর বাবু গো, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে जय सिया राम। आज अब तेरा दुनिया, दुनिया पर मैं हूँ एक मुसाफिर। मुसाफिर कभी ना भूलबे 1982 साल की माघी पूर्णिमा को था। वही दिन का फैसला के लिए हम जिंदा छी और जिंदा हमारे थकते होवे। जय सिया राम, जय सिया राम। जिंदा हमारे थकते होवे। বেঁচে থাকবে ওই দাসগুপ্ত পরিবারের সবাই বেঁচে থাকবে, তবে এই পৃথিবীতে ওই সব ওদের ওই নরকের পথে আমি টেনে নিয়ে যাব। ওদের রাজ্য আর রাজধানীর উপর বসে আমি সম্রাট নীরবের মতো বীণা বাজাবো। বীণা তৃপ্তির হাসি হাসবো। আপনি হাসছেন বাবু, হাসবো না কেন? আই তো শুধু আমার হাসিরই দিন। কিন্তু আমার জীবনে যে আজ কান্নার দিন নেমে এসেছে বাবু। হয় তুমি আমার একমাত্র ছেলে আর 7 দিন প্রচন্ড জ্বর। তাই তো ভেঙে পড়ার কি আছে? ডাক্তার দেখা সেরে যাবে, ব্যাস লেটা চুকে গেল। না বাবু, সারবে না। আর 7 দিন ডাক্তার দেখিয়ে জ্বর একটু কমাতে পারিনি। হাই মনে হচ্ছে আমার পাপে আমার ছেলে। পাপ হ্যাঁ বাবু, বিনা দোষে আপনাদের কথা শুনে অনেক নিরল মানুষের মাথায় লাঠি মেরেছি। হয়তো সে পাবে ভগবান আমাকে। না কালু না, এই পৃথিবীতে পাপ পুণ্য বলে কিছু নেই। ওসব শুধু হিরো কা পুরুষদের সস্তা সেন্টিমেন্ট। তাই যতদিন জীবনে বেঁচে থাকবি দু হাতে টাকা কামাবি। এনে এনে টাকা, এই টাকা ছেলের চিকিৎসার জন্য দিয়ে ধর, টাকাটা ধর। রাত্রিতে হোটেল রেনবোতে চলে আসবি। আর সেখানকার তাজমান 2 গ্লাস পেটে পড়লেই দেখবি রঙিন পৃথিবীটা হাসি গান আর আনন্দে ভরপুর। বাহ ভদ্রলোক, বাহ! আমার ছেলে জীবন থেকে এদের কাছে টাকা নাই বড়, আর এদের কোলাতে আমি নিরল মানুষের মাথায় অনেক লাঠি মেরেছি। না না, আর নয়, ও সব মুখতারি ভদ্রলোকদের চিনে নেবার সময় হয়েছে।
ভাই সব হ্যাঁ তোমাদেরকে বলছি, তোমার আমার মধ্যে পাপের কাজ করো না। তোমরা এই পাপ কাজ ছেড়ে দাও আর ছুঁড়ে ফেলে দাও এই পাপের টাকা। না না না, প্রদীপের মতো ছেলে কখনো এমন কাজ করতেই পারে না। সে কখনো মিথ্যে কথা বলতে পারে না। হয়তো কোনো না কোনো কাজে ও নিশ্চয়ই আটকে গেছে। কিন্তু তাই যদি হয়ে থাকে, তাহলে আমি এখানে 1 ঘন্টা অপেক্ষা করা সত্ত্বেও সে এখনো আসছে না কেন? তাহলে কি সত্যি সে আমার উপর রাগ করে? না শিখা দেবী, কারের উপর রাগ করে আমাদের সাজে না। তাছাড়া রাগ, অনুরাগ, মান, অভিমান এগুলো তো আমাদের জন্য নয়। তাই যদি হয়, তাহলে আজ এত দেরি করলে কেন বলো? এই বস্তির একটা ছেলে কোর জলে পড়ে গেছিল, তাই তাকে তুলতে গিয়ে। প্রদীপ, আসল কথা কি জানেন শিখা দেবী? আমরা বেকার বাউন্ডুলে, কাজ তো কিছুই নেই। ওই কাজ কুকাজ করে সময়টা ব্যয় করতে হয়। প্রদীপ, কি দেখছেন এমন করে? তোমাকে। কি বললেন? আজও কি আপনি রিং করে এসেছেন? হ্যাঁ, আমি ড্রিঙ্ক করেছি। আজও আমি ড্রিঙ্ক করেছি। তোমার নাম, তোমার কাজ আমায় মাতাল করে দিয়েছে। আজ প্রদীপ, প্রদীপ, আজ আমি তোমার নেশায় মাতাল। প্রদীপ, আজ আমি তোমার নেশায় মাতাল। ছাড়ুন শিখা দেবী। প্রদীপ, শিখা দেবী, হ্যাঁ আমি গরিব বলে কি আপনি উপহাস করছেন? না 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 না, আমি গরিব বলে উপহাস করিনি প্রদীপ। আমি কি আপনার খেলার সামগ্রী নাকি? না, তুমি বিশ্বাস করো প্রদীপ। করেছিলাম বলে আপনার কথা রাখতাম, এখানে ছুটে এসেছিলাম। কিন্তু এসে যা দেখলাম আমি ভুল করেছি। আপনি বিশ্বাসের অযোগ্য। বলো প্রদীপ, চলে যেও না। তোমার যোগ্যের পরিচয় দিতে বলো। তুমি আমাকে কি করতে চাও? তুমি যা বলবে আমি তাই করব। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বলো, বলো, তুমি আমাকে কি শাস্তি দিতে চাও? বলো প্রদীপ, বলো। উঠুন শিখা দেবী, উঠুন। আপনার এই সুন্দর অভিনয় আমি মুগ্ধ। চলি, নমস্কার। প্রদীপ, অভিনয়? আমি তোমার সাথে অভিনয় করছি? আমি অভিনয়? নলি মাত্র কদিন আগে আপনি ছিলেন। আমি মানবী ছিলাম, কিন্তু তোমার জীবন কাঠে ছোঁয়ায় আমি মানবী হয়ে গেছি। তোমার শ্রেষ্ঠ সেই মানবীকে তুমি এমনি করে ফিরিয়ে দেবে প্রদীপ। এমনি করে ফিরিয়ে দিও না। শিখা দেবী, আপনি? না, আপনি নয়, তুমি। তুমি? হ্যাঁ, তুমি। আর শিখা দেবী নয়, শিখা। আজ এই বিদ্ধক্ত সমাজের বুকে জ্বলন্ত প্রদীপের শিখা। না না না, এ হয় নাই, হতে পারে না। কেন? কেন হতে পারে না? তুমি কি পারো না? তুমি কি পারো না আমার অতীতকে মুছে দিয়ে আমাকে আবার ক্ষমা করে দিতে? বলো। তুমি তো একদিন বলেছিলে তুমি রক্তে আমার স্মৃতি রাঙিয়ে দেবে। দাও না গো, দাও। তুমি সেই রক্তে স্মৃতি রাঙিয়ে দাও, তাহলে আমারও স্বপ্ন পূর্ণ হোক আর তোমার সেই কথা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হোক। বেশ, আমি তোমায় কথা দিলাম শিখা, যদি এই জীবনে কখনো সেই শুভদিনের সূচনা করতে পারি, তাহলে তোমার এই শূন্য স্মৃতি রক্তে নয়, পবিত্র সিঁদুর দিয়ে রাঙিয়ে আমি তোমার চির আপন করে নেব। আর তোমার এই সুন্দর অধর যুগলে লিখে দেবো ভালোবাসার পবিত্র চিহ্ন। প্রদীপ, আর সেদিন আমিও তোমার কানে কানে বলবো, কি? শোনো শোনো, আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো, আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী, আমার সাথী, তোমাকে জড়াতে চাই। শোনো শোনো, আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়।
চূড়াতলা পার করে আমার তুল কালাম ছবিটা মুক্তি পেল। এবার নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মুক্তি পাচ্ছে মহাগুরু। এই মাত্র শুটিং সেরে ফিরছি, এখনই দাদা এসে সব খবর নেবে। ওই তো দাদা আসছে। দাদা দাদা, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। তোর পাগলামো বন্ধ করে তুই এবার কাজের কথা বল। এতক্ষণের আমার শুটিং বুঝি পাগলামোতে পরিণত হলো? তাছাড়া আর কি, তোর ওই মিথ্যাচার দেখে অডিয়েন্স মুচকি হাসছে। তাই তাহলে সত্যি কথাটা বলে ফেলি, মাননীয় অডিয়েন্স, আমি নামেই মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নই। ওই ফুটপাথ থেকে কুড়িয়ে আনা এক চাকর। তাই এতক্ষণ যে মিঠুনের কথা আমি আপনাদের বলছি, তাকে আজ নয় কাল সকালে আপনাদের দেখাবো। না 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 না, জ্যান্ত নয়, ছবিতে। আচ্ছা মিঠুন, তোর এই বান্দরামোটা কবে শেষ হবে তুই আমাকে বলতে পারিস? সারা জীবনেও তো শেষ হওয়ার কোনো লক্ষণ দেখছি না বড়দা। কেন? কারণ আমাদের প্রত্যেকের পূর্বপুরুষ এককালে বাঁদর ছিল, আর এখন আমরা একটু দাঁত মেজে, মাথা আঁচড়ে, হাফ গান্ডো প্যান্ট পরে, চোখে নাকে মুখে লিপস্টিক ঘষে মেকি সভ্য হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রত্যেকের স্বভাব বাঁদরের চেয়েও খারাপ। এই সমাজে যা কেউ বলে না, তুই এগরত্তি ছেলে হয়ে তাই বলে যাচ্ছিস। এই পাবলিকের মার কি তোর ভয় নেই? পাগল না মাথা খারাপ? পাবলিককে খোঁচা মারলে যদি তাদের চেতনা ফিরতো, তাহলে এদেশের রাজনৈতিক নেতারা তাদেরকে সাড়ে জহাসে আচ্ছা জনগণ না সুসু থাক বাচ্চা সাজিয়ে রাখতে পারতো না। তো বেশি চিন্তা পারবে না মিঠুন, কারণ এই একবিংশ শতাব্দীর মানুষ লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে মনে হচ্ছে যেন আরো তাদের দুটো পা গজিয়েছে। তার মানে তুই কি বলতে চাস? আমি বলার কে? আর আমি বললে এই শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা শুনবে কেন? কারণ আমি নামেই মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নই। ওই ফুটপাথ থেকে কুড়িয়ে আনা এক চাকর। তাহলে কে বলছে? বলছে আজকে রিঙ্গ বঙ্গ শিক্ষিত সমাজের জীবন্ত দর্পণ। তোর মাথার মুন্ডু নিরক্ষরতা দূরীকরণ করে আমাদের দেশের গোড়ায় গলদ। দাদা, এদেশের ছেলেরা লেখাপড়া শিখে শুধু চাকরি লোভে, যাতে তারা বৃদ্ধ বাবা মাকে ঠেলে দিতে পারে এক অজানা ঠিকানায়, আর আত্মীয় পরিজনদের দায় অস্বীকার করে অন্যত্র গড়ে তুলতে পারে হামদো হামারা দুর্নীতির এক ছোট্ট সংসার। আর কেউ বা লেখাপড়া শিখে রাখে বরপণ বাড়াবার লোভে। আর এ রাজ্যের মেয়েরা যেহেতু লেখাপড়া শিখছে, তাদের 90 জনের চেষ্টা বিয়ের পিড়িতে বসা। শিক্ষার জাদুকারে দিয়ে চেতনার বদ্ধধারে কেউ ধাক্কা মারে না দাদা, কেউ ধাক্কা মারে না। এই কোটি কোটি ভারতবাসীর চেতনা আজ অলসতার এসি রুমে কামনার ষড়রিপুর ছড়ি পাশ পালিশ পায়ে দিয়ে ঘুমাচ্ছে, আর সে ঘুম ভাঙানোর সাধ্য এই বর্তমান শিক্ষা ব্যবস্থার নেই। মিঠুন, শুধু আমি নয় রে, আমার সঙ্গে আজকের এই শিক্ষিত সমাজ গালে হাত দিয়ে ভাবছে তোর মতো ছেলের মুখে আজ একই ভাষা। এ ভাষা আমার নয় রে দাদা, আমার মুখ দিয়ে বলাচ্ছে অন্য একজন। কে কে তিনি? কি তার পরিচয়? তিনি আমার মতোই ফুটপাথবাসী, তিনি হলেন নাট্যকার। না থাক, নাম বলা নিষেধ আছে, এখন কাজের কথা বলো। হ্যাঁ বল, কারখানার সমস্ত বিষয়ে তুই খোঁজ খবর নিয়েছিস? নিয়েছি। বাবার অধঃপতনার কারখানার দুর্নীতির জন্য দায়ী ওই ম্যানেজার অলোক মজুমদার। অলোক মজুমদার? তাহলে ওই শয়তানটা শিক্ষাকে অপমান করে ক্ষান্ত হয়নি। এরপর আর বেশ কিছুদিন থাকলে আপনার ব্যবসায় যেটুকু লাভ আছে তাও অচিরে নরকে পরিণত হবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। বাবা আপনি কে? ও তোমরা? আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছে। ওটা পরে শুনবো বাবা, তার আগে আমার কয়েকটা কথা। প্রাণ উজাড় করে বলো, কারণ বলা বা শোনা তো আমাদের সাংবিধানিক অধিকার। আপনি কি জানেন যে আমাদের কারখানার ম্যানেজার অলোক মজুমদার খুব ভালো ছেলে, বড় ভালো ছেলে।
আমার গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে সে যদি আমার ব্যবসায় ম্যানেজারি করে, তাহলে ব্যবসা লাটে উঠতে বেশি সময় লাগবে না বাবা। কারণ ওটা একটা মাতাল, দিন দুপুরে ড্রিঙ্ক করে। করুক না, করুক। আমার গুরুদেব বলেছেন সর্বনাশ পান করাটা দোষের নয় বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের ম্যানেজার পতিতা পল্লীতে সমাজ সেবা করে সমাজের উপেক্ষিতা অবহেলিত নারীদের কাছে রাত কাটায়। তাছাড়া যে পতিতা পল্লীর মাটি ছাড়া আমাদের মা দুর্গার পূজা হয় না, সেখানে রাত কাটালে দোষের কিছু নেই বাবা। আমার গুরুদেব বলেছেন শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। কিন্তু বাবা, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের ম্যানেজার মাতা চরিত্রের লম্পট হলে আমাদের ব্যবসার সুনাম যে অচিরে ধূলিসাৎ হয়ে যাবে বাবা। না না, যাবে না, যাবে না। তাছাড়া বড় লোকের ছেলে আমার মতো একটা কারখানার ম্যানেজার হয়ে একটু একটু মদ খেলে বেপাড়ায় গিয়ে একে একে নিয়ে একটু ফুর্তি করলে সেটা দোষের কিছু নেই বাবা, শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। এরপরে আর চরিত্র বলে কিছু থাকে বাবু? থাকে থাকে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী বলেছেন পুরুষের চরিত্র হলো নৈবেদ্যের উপর। না থাক, তুইও সব বুঝবি না। কারণ কুকুর যেমন ঘিতের মর্যাদা বোঝে না, তেমনি একটা ছোট লোক ফুটপাতবাসী কখনো ধনী অভিজাত্যের গর্ব বুঝবে না। যা, তুই তোর কাজে যা। যাচ্ছি বাবু। তবে এ কথা মিথ্যা নয় যে ওই ফুটপাতবাসী গরিবরা মানুষ। শিক্ষা দীক্ষার উজ্জ্বল প্রতিভা শুধু ওই ধনীদের সাত মহলা অট্টালিকায় থাকে না। এই জন্য ঈশ্বরচন্দ্র হয়েছিলেন বিদ্যাসাগর, আব্রাহিম লিঙ্কন হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার হয়েছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার, আর নেলসন ম্যান্ডেলা হয়েছিলেন বিশ্ববন্দিত জননায়ক। কাহেরে বিশ্বজিৎ, দেবী সরস্বতীর এই পোষ্যপুত্রটাকে কোথা থেকে আমদানি করলি? যেখান থেকে হোক, ওর মনে আঘাত দিয়ে কথা বলাটা আপনার উচিত হয়নি বাবা। শুধু ওর নয়, তোর কষ্টটাও আমি বুঝি, কিন্তু ছেলে হয় তুই আমার কষ্টটা বোঝার চেষ্টা করলি না। আপনার কষ্ট? হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট। আমার একমাত্র মেয়ে আজ বিপদগামী। এসব কথাগুলো জেনেও তুই আমার কাছে গোপন করেছিস? গোপন করার মতো কোনো অন্যায় কাজ আমার বোন করেনি বাবা। প্যান্ট তার ছেড়ে- চলার পথে কোনোটা অমসৃণ নয়। সে প্যান্ট ছেড়ে আজকাল শাড়ি পরছে, মদ কাপ পাটি ছেড়ে একটা পথের কুকুরের সঙ্গে কলেজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরপরেও তুই বলতে চাস সে ভারতের শাশ্বত নারীর কাজ করছে, যা তার অনেক আগেই করা উচিত ছিল। তাই এখন থেকে সে আমার ছত্র ছায় হয়ে উঠবে, সীতা সাবিত্রী দয়মন্দের আদর্শবতী। আপনার মেকি আভিজাত্যের কবলে পড়ে আমি তাকে শ্রীদেবী রানী কাজল হতে দেবো না বাবা, কিছুতেই না, কিছুতেই না। গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামী, আপনি বলে দিন প্রভু, এই অবোধগুলোকে আমি কি করে বোঝাই যে আমি কলির যুধিষ্ঠির? আমার চিরসঙ্গী পাপ, অধর্ম আর শয়তানি। ওদের উপর ভর করেই আজ আমি শূন্য থেকে পূর্ণ, ভিখারি থেকে সম্রাট, আর মানুষ থেকে ওই সপ্ত নরকের শয়তান। আমি আস্তে আস্তে খুন করি, তাই আমার মেয়ের চলার পথের ওই বিষাক্ত কাঁটাটাকে আমি তো দেব স্যার, আপনি শুধু একটিবার আদেশ দিন। তুমি চাকরিটা ছেড়ে দাও। সে কি স্যার, কি বলছেন আপনি? ঠিকই বলছি, কারণ এমন একটা মহৎ কাজ করার জন্য যার আদেশের প্রয়োজন হয়, আমার কারখানায় চাকরি করার যোগ্যতাই তার নেই। সে যোগ্যতার প্রমাণ দিয়ে আমি বুঝিয়ে দেব আপনার মতো মালিকের উপযুক্ত ম্যানেজার আমি সারা ভূভারতে কেউ নেই, স্যার। তাহলে বলো, ছেলেটির কোনো সন্ধান তুমি পেয়েছো? আপনার আদেশ যখন পেয়েছি আর ছেলেটিকে পাবো না, সে কথা আপনি কি করে ভাবলেন স্যার?
সেই মঙ্গল গ্রহের বাসিন্দা হলেও আমার চোখের আড়াল থেকে সে থাকতে পারবে না। সে কোথায় থাকে, কি করে, কার এত বড় দুঃসাহস যে সিংহের গুহা থেকে সিংহ শাবক ধরার চেষ্টা করে? ছেলেটি আমাদের স্টিল প্ল্যান্টের সাধারণ শ্রমিক প্রদীপ রায়। তাই নাকি? তাহলে তুমি সেই বামনটাকে চান ধরিয়ে দাও। তাহলে কি স্যার কালোকে দিয়ে ওজলাতে শালাকে? বোকা কোথাকার, ও কি কথা, বড় লোকের ছেলে পেটের দায়ে আমাদের কারখানায় এসে কাজ নিয়েছে, তাকে খুন করতে তোমার বিবেকে এতটুকু বাঁধবে না? তুমি মানুষ না পাষণ্ড? আমার গুরুদেব বলেছে জীব হত্যা মহাপাপ। তাহলে কি কিভাবে স্যার? আপনার মেয়েকে যে ফুসলিয়ে নিয়ে আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করতে চাইছে সেটা জীব নয়, সে তো একটা জীবন্ত শয়তান। বলেন, সে তো একটা জীব। স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই তুমিও ওই স্বামীজির কথা মতো জীব সেবা করো। কিন্তু কিভাবে স্যার? সেটাও আমাকে বলে দিতে হবে। তুই ওকে একটু ভালোবেসে কাছে টেনে নিয়ে আমার কারখানার ওই জ্বলন্ত ফার্নেসের মধ্যে মাথাটা ঢুকিয়ে দাও। কি হলো, চমকে উঠলে যে? শোনো, যা করবে একটু ভালোবেসে করবে, কেমন? না যায় আমার ওই গুরুদেবের চরণ বন্দনা করার সময় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্मै শ্রী গুরবে। জীবন্ত শয়তান যুধিষ্ঠির দাশগুপ্ত, তুমি তোমার অন্নদাতাকে খুন করেছে সম্পদের পাহাড়ের উপর বসে আছো, সেখান থেকে তোমায় টেনে ছুঁড়ে ফেলে দেব ওই আবর্জনার স্তূপে। কারণ তোমার ওই রাজ্য আর রাজকন্যা শিখাকে যে আমার চাই। তোর পথের কাটা প্রদীপ রায়কে আমি আগামীকালে ওই কারখানার গলন্ত ফার্নেসের মধ্যে